আচ্ছা যেমন দেখেন আমি যখন বিজ্ঞাপন করতাম তখন প্যারাশুট নারকেল তেল হচ্ছে আমার নিজের ব্র্যান্ড। মানে বাংলাদেশে প্যারাশুট নারকেল তেল আমার হাতে লঞ্চ করেছে এবং ৬ বছর যত ক্রিয়েটিভ সব কিন্তু আমার হাতে করা। তার প্যাকেট পেছনে লেখাটাও আমার। তো আমাকে প্যারাশুটের মালিকর ওই ইন্ডিয়ানরা বলতো যে আমি উসকা সাথ শাদি হুয়া হ্যায়। ভালো কি নেগেটিভ মার্কেটিং অনেক সময় পজিটিভ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ হয়। পজিটিভ খুব রেয়ার। ওটার জন্য ধরেন যে ম্যাকডোনাল্ডস বা একটা বড় কফি এরা কিন্তু এগুলো করতে পারে, মানে করেও অনেক সময় যে ভুল করে নামটা লিখে দেয়, প্যাকে কিন্তু নাম লেখা না। তখন প্রধানতম ক্যারেক্টারের খোঁজেই আমি মাতোয়ারা। আচ্ছা, তো বিটিভিতে একটা সুযোগ পেলাম, কারণ মমতাজউদ্দিন আহমেদ স্যার কিন্তু আমাকে নিয়ে লেপ্রোসির উপর একটা ডকুমেন্টারি করেছিলেন এবং সেটার ডিরেক্টর ছিলেন নওয়াজ আলী খান। তো সৈয়দপুরে শুটিং হয়েছিল। উনি কিন্তু প্রত্যেকটা প্রডিউসারকে আমার নাম লিখে লিখে পাঠিয়েছিলেন যে ও খুব ভালো অভিনয় করে। আমার এক বন্ধু গাংচিলে গান গেতো লিটন রাঁচিতে, ও একটা গান গাইছে বিটিভিতে, তার পরের দিন রাঁচি কলেজের সামনে গিটার নিয়ে দাঁড়ায় আছে। কথা বলছি, কথা শুনছি অভিনেতা আরমান পারভেজ মুরাদের সাথে। টিভিতে তখন তো এক ঝাঁক তারকা, আমি বলবো যে গোল্ডেন টাইম ওই সময়। তো কাকে ফলো না ভালো লাগার বিষয়টা কার কার প্রতি ছিল ওই সময়? 90 হুমায়ুন ফরদি ভাই, আসাদ ভাই, আচ্ছা, আফজাল হোসেনকেও ভালো লাগতো, তারপরে ঝুনা আল মনসুর। এদেরকে কাছে পেতে লাগলেন কবে থেকে? এটা খুবই ওই যে ২১ টেলিভিশনে কাজ করার সময় আমি আসাদ ভাইয়ের সান্নিধ্য পাই। আচ্ছা, তারপরে ঢাকার পরে রুবেল ভাইয়ের খুব কথা শুনতেছিলাম থিয়েটারে। আমাকে রহমতুল্লাহ তুহিন বলছিলেন যে তোর মতো আরেকজন আছে এরকম। হ্যাঁ, আমরা কিন্তু একসময় অনেক ভাবতো যে দুই ভাই। হ্যাঁ, আমাকে কিন্তু অনেকেই ভুলও করে, অনেকে বলে যে রুবেল ভাই। তো রুবেল ভাই, তাই আমি সৌভাগ্যবান যে তাদের খুবই ভালোবাসা পেয়েছি প্রত্যেকটা সিনিয়র অভিনেতা, খায়রুল আলম সবুজ থেকে শুরু করে ফজলুল বাবু, প্রত্যেকের সাথেই আমার খুবই ভালো সম্পর্ক এবং আমি তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করেছি। তারা আমাকে ভীষণ ভালোবেসেছেন। তো এটা আসলে জীবনে ভাবি নাই যে তাদেরকে এত কাছে পাবো। টিভিতে এনলিস্টেড হলেন, সবাই তো আসলে প্রধান চরিত্র বা হিরো নায়ক এ ধরনের স্বপ্নই দেখে, নাকি আপনার যে কোনো চরিত্রে আপনার অভিনয়টা আপনার করে যাওয়াটা একটা মূল ক্ষুধা জায়গাটা? না, তখন প্রধানতম ক্যারেক্টারের খোঁজেই আমি মাতোয়ারা। আচ্ছা, তো বিটিভিতে একটা সুযোগ পেলাম, কারণ মমতাজউদ্দিন আহমেদ স্যার কিন্তু আমাকে নিয়ে লেপ্রোসির উপর একটা ডকুমেন্টারি করেছিলেন এবং সেটার ডিরেক্টর ছিলেন নওয়াজ আলী খান। তো সৈয়দপুরে শুটিং হয়েছিল। উনি কিন্তু প্রত্যেকটা প্রডিউসারকে আমার নাম লিখে লিখে পাঠিয়েছিলেন যে ও খুব ভালো অভিনয় করে। হ্যাঁ, তো আমাকে আসলে সেরকম সুযোগ পাইনি, একটা পেয়েছিলাম। ক্যারেক্টারটা খুবই মানে অফিসের একটা কলিগের ক্যারেক্টার। তো ওইখানে যে হিরো রিহার্সাল হতো তখন, তো হিরো যে পৃথিবী কবিতাটা পড়ছিল ও এত ভুল উচ্চারণে আমার খুব লজ্জা লাগছিল। বলছি কীভাবে ওরে দিছে, আমি এত সুন্দর। তো মনে মনে এটা ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো বিটিভিতে আসলে তখন খুব কঠিন ছিল, কারণ ওই বুঝতেই পারছেন। তো আমি ইউনিটেন্ডের যেহেতু জয়েন করলাম অ্যাডভার্টাইজিং নতুন একটা উইং, সেহেতু আমি পুরো ডিভোটেড হয়ে গেলাম অ্যাডভার্টাইজিংয়ে। আমার তখন জানতে হবে, আমি দোকান দোকান ঘুরে বেড়াই, প্রোডাক্ট দেখি, আমি নানা ধরনের। আমার আরও সৌভাগ্য যে আমার আর্ট ডিরেক্টর ছিলেন কলকাতার সন্তোষ। তো সে আমাকে অ্যাডভার্টাইজিংয়ের আরেক ধরনের গুরু আমি পেয়ে গেলাম তাকে। আচ্ছা। তো আমরা এই যে মার্কেট দেখতাম, বিভিন্ন প্রোডাক্ট দেখতাম, মানে এইভাবে আমি তখন বিটিভি থেকে একদম দূরে, এবং থিয়েটারও তখন আমি একটু। কিন্তু এর মধ্যে ২১ টেলিভিশন আসার পরে মানে আমার একদম সৃষ্টিকর্তা কপাল খুলে দিলেন। আচ্ছা, ২১ টেলিভিশনের কারণেই কিন্তু খুব দ্রুত আমি মানুষের কাছে পরিচিতি লাভ করি। সত্যি মানে আপনার একটা ক্যারিয়ার টার্নিং। তো ২১ টিভিতে আপনি কাজ করছি, মানে সংযুক্ত হবার গল্প। আমি থিয়েটার থেকে এটা এসছে যে প্রদীপ নামে একটা ছেলে রহমতুল্লাহ তুহিনের সগিরদের অফিসে আড্ডা দিচ্ছিলাম। তো আমার ভয়েস, আমি চলে যাওয়ার পরে বলছি কে খোঁজখবর নিচ্ছে, তখন আমাকে ফোন দিয়েছে, বলো ডিজিটালে একটু আসতে পারবেন? হ্যাঁ অবশ্যই। ডিজিটালে যাওয়ার পরে ওরা ওই যে স্টেশন স্লোগান যেটা ২১ আপনার টেলিভিশন, আপনারা দেখছেন ২১ টেলিভিশন, একটু বলেন। পরিবর্তন অঙ্গীকারবদ্ধ। আপনারা দেখছেন ২১ টেলিভিশন, ২১ টেলিভিশন পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এখান থেকে শুরু করে মানে। তো এই যে আমি সুযোগটা পেয়ে গেলাম, ওরা কিন্তু অনেকদিন ধরে ভয়েস অডিশন চলছিল, এবং আমি যেদিন ভয়েস দিয়ে গেছি বিকেলবেলায় সকালবেলায়, সেদিনই রাত্রেবেলা আমাকে ডেকে, তখন ফুয়াদ ভাই ছিলেন ওই টিমে, রাত্রে ১টা পর্যন্ত আমরা ডিজিটালে এরকম অনেকগুলো ১০০টার মতো স্লোগানে ভয়েস দিই। আচ্ছা, ওর পরে কিন্তু এই যে পরিবর্তন অঙ্গীকারবদ্ধটাই সিলেক্ট হয়। ও ১০০ মানে অনেকগুলো এরকম লাইন ছিল, পে অফ লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওখান থেকে এইটা চুজ হয়। এবং আমি সেদিন ফজ হয়ে বললাম আমাকে একটা চাকরি দিয়ে দেন। তা হচ্ছে আরে আপনি এখানে প্রোগ্রাম করে শেষ করতে পারবেন না। তো সত্যি সত্যি আমি ভয়েসে এত প্রোগ্রাম করতাম যে তখন নাটকের প্রমোশনগুলো ইটিভির, তারপরে সুপার ন্যাচারাল প্রোগ্রাম, তারপরে নূরজাহানের প্রোমো, এরকম খুব পপুলার নূরজাহান এবং টিভির একটা ব্র্যান্ড দাঁড়িয়ে গেল। তো ওই সময় অভিনয়েরও একটা সুযোগ চলে আসলো নিশ্চিত নোংর। এটা অবশ্য তো এইসব বিষয়গুলো কি আপনার মানে অন স্ক্রিনে অভিনেতা হিসেবে একটু পিছিয়ে দিয়েছে কিনা ওই সময়টা, যে আরো কিছু ভালো নাটক আপনি করে ফেলতে পারতেন? না, পিছিয়ে দিয়েছেন মানে কি, যেহেতু সুযোগটাই হচ্ছে মেন, 95% হচ্ছে অপরচুনিটি 100%-এর মধ্যে। তো 95% অপরচুনিটি আমাকে যদি কেউ না দেয় তাহলে আমি কিভাবে কাজ করবো? যেহেতু আমাকে স্ট্রাগল, আমার তো ফ্যামিলি, আমার সন্তান হয়ে গেছে, তো আমার চাকরি করতেই হবে। তো আমাকে চাকরিটাই আমার তখন মেন রুটি, মানে আমার রিজিক। কারণ আপনি তখন ফ্রি হ্যান্ডে অভিনয়টা করে যেতে পারছেন না। আরেকটা বিষয় যে সবাই বলেছেন, শাহিদ আলী, মির সাব্বির সবাই বলেছেন যে তখন বিটিভিতে একটা নাটক পাওয়া অনেক, এখনকার সিন্ডিকেশন কথা বলে, তখন আসলে সিন্ডিকেটটা খুবই স্ট্রং সিন্ডিকেট ছিল, খুবই কঠিন। তো আপনার মানে স্ট্রং রেফারেন্স ছাড়া কোনো ক্যারেক্টার পাওয়া যেত না। সত্যি তাই, এই স্ট্রং রেফারেন্সও কাজ হচ্ছে না। নওয়াজ আলী খান নিজে বলে দিচ্ছে যে ও ভালো অভিনয় করে, মানে সুযোগ দেওয়া হচ্ছে না। সুতরাং মানে এখন যেটা বলা হয় তখন আসলে আরো কঠিন ছিল। একটা তো মানে ওইটা খুবই একটা সোনার বলই ছিল না, সোনার হরিণ যে একটা। আর তখন একটা সাপ্তাহিক নাটক অভিনয় করলে তো পরদিন মোটামুটি। আমার এক বন্ধু গাংচিলে গান গেতো, লিটন, রাঁচিতে। ও একটা গান গাইছে বিটিভিতে, তার পরের দিন রাঁচি কলেজের সামনে গিটার নিয়ে দাঁড়ায় আছে। যে হিরোইজমটা দেখানো সত্যি লাইফটা এমন। সরি বন্ধু, দেখো এনজয় করছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি 21 টিভিতে তখন স্টাফ হিসেবে আপনি কাজ শুরু করেন? না, আমি রেগুলার ইউনিটন লিমিটেড আমার চাকরি তো চলছে, এবং ওইখান থেকে তখন আমি রেগুলার ভয়েস দেই। ডিজিটালে হতো, পরে তো ইটিভি। এই যে 21 টিভির প্রমোশনাল ভয়েস জানছে, 21 টিভি স্টেশনটাই আপনার ভয়েসের উপর দিয়ে দাঁড়ায় গেছে। তো অন্য কোনো চ্যানেল থেকে আপনাকে ডাকে না? অনেকে ডাকছে, কিন্তু আমি আর যাইনি। এটা কি এথিক্যাল পয়েন্টে নাকি মানা ছিল? না, এথিক্যাল মানা ছিল না। আচ্ছা, যেমন দেখেন, আমি যখন বিজ্ঞাপন করতাম তখন প্যারাশুট নারকেল তেল হচ্ছে আমার নিজের ব্র্যান্ড। মানে বাংলাদেশে প্যারাশুট নারকেল তেল আমার হাতে লঞ্চ করেছে, এবং 6 বছর যত ক্রিয়েটিভ সব কিন্তু আমার হাতে করা। তার প্যাকেট পেছনে লেখাটাও আমার। তো আমাকে প্যারাশুটের মালিকর ওই ইন্ডিয়ানরা বলতো যে আমি উসকা সাথ শাদি হুয়া হ্যায়, মানে আমার সাথে প্যারাশুটের বিয়ে হয়েছে, এরকম একটা সম্পর্ক। সকালে বলছে, বিকালেই তাকে একটা টিভিসির আইডিয়া দিয়ে স্ক্রিপ্ট কনফার্ম করে, এরকম আর কি। তো আমি জুঁয়ের একটা ভয়েস দিতে গেছি ধনী স্টুডিওতে। আমি জানতাম না যে কুই ব্র্যান্ডের। তো মেমিয়াপা ছিল আমার কো আর্টিস্ট। তো আমি যেয়ে দেখি যে জুঁই, তখন আমি বলছি যে আমি ম্যাককে ফোন দিচ্ছি, ম্যাক জুঁয়ের কি ভয়েস দেওয়া ঠিক হবে? না, খবরদার না। মানে রাফেল কোম্পানি। যেমন আমি যখন চাকরিতে জয়েন করি তখন আমাকে বলা হয়েছিল যে কোক যেহেতু আমার ব্র্যান্ড, সেহেতু আমি যদি মৃত্যু পথযাত্রী হই তাহলে হয়তো আমি পেপসি যদি থাকে তাহলে খেতে পারবো। আচ্ছা আচ্ছা, সো এগুলো আসলে কোনো কন্ট্রাকচুয়াল ছিল না, বাট আপনারা এথিক্যাল একটা পয়েন্টে আপনারা কাজ করতেন। ব্র্যান্ডের নাম যেহেতু আসছে, অনেকগুলো ব্র্যান্ড, এটার এন্ডোর্সমেন্ট, অনেকগুলো বিজ্ঞাপনের টাকা জমা পড়ে যাবে জোকস অ্যাপার্ট। কিন্তু আমি একটু জানতে চাই যে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাফেয়ার, যেহেতু এখন ব্র্যান্ড নিয়ে কতভাবে হিট করতে পারবে, এবং এই হিট করার এই তাড়নার ক্ষেত্রেই কিন্তু এই যে এতগুলো বিতর্ক তৈরি হলো। কোক বলি, এর আগেও একটা টিভিসিতে। তো তখন আপনারা সচেতন বেশি ছিলেন নাকি এখন এই সময়ের জন্য সবাই পাগলা ঘোড়া হয়ে গেছে? আমরা ভীষণ সচেতন ছিলাম এবং আমরা ক্রিয়েটিভ ছিলাম। এখন মূর্খ সবাই আসলে। মূর্খ আর ক্রিয়েটিভিটির মধ্যে মানে সিমিলার নাই। মানে আমরা একটা ইনস্টিটিউশন, আমার কাছে মনে হলো যে বিজ্ঞাপন একটা সায়েন্স, একটা ম্যাথমেটিক্স, এবং বিজ্ঞাপন হচ্ছে খুবই লজিক্যাল জায়গা থেকে হিউমারাস এবং অ্যাট্রাকশন এবং উইটি এবং ম্যাজিক। এই যে আমার গুরুর লেখা মাছের রাজা ইলিশ বাতি রাজা ফিলিপস, তো একটা কপিতেই কিন্তু। আচ্ছা, তাহলে মুরাদ ভাই বলেন যে গত কয়েক বছর ধরে একটা ব্যাড ক্যাম্পেইন, একটা রং কনসেপ্টে ক্যাম্পেইন চলছে। আমি ব্র্যান্ডের নাম নেগেটিভ ক্যাম্পেইন, হয়তো পোস্টারে আমি ভুল বললাম। রমজানের সময় আমি ঈদুল আজহা দিয়ে দিলাম, নজরুলের জায়গায় রবীন্দ্রনাথের ছবি দিয়ে দিলাম। এগুলো আসলে ব্র্যান্ডের জন্য ভালো হয়? মানে ভালো কি, নেগেটিভ মার্কেটিং অনেক সময় পজিটিভ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ হয়। পজিটিভ খুব রেয়ার। ওটার জন্য ধরেন যে ম্যাকডোনাল্ডস বা একটা বড় কফি, এরা কিন্তু এগুলো করতে পারে।
মানে করে অনেক সময় যে ভুল করে নামটা লিখে দেয়, প্যাকে কিন্তু নাম লেখা থাকে, মানে ও যেটা দিছে ওটা তোর মার্কেটিং হয়ে গেছে। এগুলো আসলে সেটা হয়েছে, যেমন রবীন্দ্রনাথের জায়গায় নজরুলের ছবি দিয়েছে, সবাই ফেসবুকে শেয়ার করে আহা কি করলো, আমি কিন্তু এই জায়গাতেই কিন্তু আমি 6 বছর চাকরি করার পরে যখন আমি অভিনয়ে অনেক ব্যস্ত, আমাকে প্রচুর আমার অফার, তখন কিন্তু আমি চাকরিটা কুইট করেছি। কারণ হচ্ছে যে আমি কিন্তু প্রতিদিন ওই একটা ব্র্যান্ডকে নাম্বার 1 বানানোর প্রতিযোগিতায় লেগে আছি, তা আমি একটা সাদা কাগজ হয়ে যাচ্ছি। আচ্ছা, এটা একটা অস্থিরতা। হ্যাঁ, আমি মনে হলো যে আমি তো সাদা কাগজ হয়ে যাচ্ছি। আমি একটা প্রোডাক্টের জন্য আমি জীবন চুল ছিঁড়ে মাথার আমি দিন রাত ঘুমাতে যাচ্ছেন ওকে ভেবে। এমন হয়েছে যে আমি রাতবেলা ঘুমিয়ে আছি, ঘুম থেকে উঠে কাগজ কলম নিয়ে লিখেছি। শনি ক্লাব শাহবাগ থেকে আড্ডা মেরে রিক্সায় বাড়ি ফিরছি ধানমন্ডিতে, আমি কিন্তু কপি আসছে, রিক্সা থামিয়ে কাগজ কলম কিনে লিখে বাড়িতে এসেছি। রাইট, দেখেন যে প্যারাশুটের বোতলে যা যা লেখা আপনার লেখা, এটা আজকে হয়তো অনেক মানুষ জানবে। স্বাভাবিক, এই ক্রিয়েটিভ গুলো তো আসলে অনেক কঠিন। মানে ম্যাস পিপল। নিডো ধরেন ও পারবে আগামীকে জয় করতে, ওর আছে নিডোতে জিঙ্ক ও ভিটামিন যা ওর মানসিক ও শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। আমার লেখা পরিপূর্ণ মানুষ হবার শুরু এখানেই। ও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, ও পারবে আগামীকে জয় করতে। তো এইটা লেখার পরে কিন্তু 3% থেকে 57% মার্কেট শেয়ার পেয়েছে নিডো। আচ্ছা, মার্কেট শেয়ার পর আপনার অ্যামাউন্টে কত পার্সেন্ট? আমরা তো চাকরি করি, আমাদের দেখা হয় যে ইয়ারলি আমি কত টাকার কাজ দিচ্ছি, আমি কত পেলাম। রাইট, সো নো রয়্যালিটি, নো ইন্টেনসিভ, কোনো কিছু নাই। কিন্তু আপনার দিনরাত ভাবতে হচ্ছে ওই ব্র্যান্ডটা কিভাবে। এই জন্য আমি অ্যাডভার্টাইজিং কিন্তু আমাকে গড়ে দিয়েছে। আচ্ছা, অ্যাডভার্টাইজিং এর কাছে আমি অনেক কিছু শিখেছি। ওকে, প্রোডাকশন করা, কিভাবে ইভেন্ট করতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট নিয়ে ভাবতে হয়, তার স্ট্র্যাটেজি কি, তার প্ল্যানিং কি, এটা কিন্তু আমার পরবর্তী জীবনে আমাকে অনেক সাহায্য করেছে।